আমি জয়িশা আহমেদ পাঠ করছি এইচ.জি. ওয়েলসের লেখা দি ম্যাজিক শপ গল্পটি। দূর থেকে বেশ কয়েকবার দেখেছিলাম ম্যাজিকের দোকানটা। সামনে দিয়েও গেছি কয়েকবার। দেখেছি কাচের শোকেচে লোভনীয় জাদু সামগ্রী, ম্যাজিক বল, ম্যাজিক মুরগি, বিচিত্র শঙ্কু, হরবোলা পুতুল, ম্যাজিক ঝুড়ি, ম্যাজিক তাস। দেখেই গিয়েছি এই ধরনের হরেক রকমের জিনিস। ঢোকার ইচ্ছে কখনো হয়নি, কিন্তু না ঢুকে পারলাম না সেই দিন যেদিন আমার আঙুল ধরে হাঁটতে হাঁটতে জিপ টেনে নিয়ে গেল দোকানটার সামনে। একটার পর একটা জিনিস দেখাতে দেখাতে বুঝিয়ে দিলে উপায় নেই, ঢুকতেই হবে ভিতরে। সত্যি বলতে কি, দোকানটা যে রিজেন্ট স্ট্রিটেই আছে তাও তো কখনো মাথায় আসেনি। রয়েছে মুরগির ছানা আর ছবির দোকানের ঠিক মাঝখানে। আমার বারবারই মনে হয়েছে এ দোকান যেন দেখেছি সার্কাসে, অথবা অক্সফোর্ড স্ট্রিটের মোড়ে, অথবা হলবর্নে। রাস্তার উপরেই, কিন্তু ভেতরে ঢোকার পথটাও কখনো পাওয়া যায়নি। মরীচিকার মতো দোকানের অবস্থান যেন ধাঁধা সৃষ্টি করে গেছে এতটা কাল। কিন্তু কি আশ্চর্য, ওই তো সেই দোকান, জল করছে চোখের সামনে। বিস্তর জাদু সামগ্রী যেন হাতছানি দিয়ে ডাকছে, ভেতরে এসো, ভেতরে এসো। আঙুল তুলে একটার পর একটা জিনিস দেখাতে দেখাতে শেষকালে কাচের উপর আঙুলের বাজনা পর্যন্ত শুনিয়ে দিল জিভ। ঠকঠক করে কাচে আঙুল ঠুকে একটা আজব ডিম দেখিয়েছিল। অদ্ভুত ক্ষমতা এই ডিমের, অদৃশ্য হয়ে যেতে পারে যখন তখন। বলেছিল, জানো বাবা, বড়লোক যদি হতাম তাহলে আমিই কিনে ফেলতাম। আর ওই যে ওইটা দেখছো, ঠক 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 শব্দে আঙুল ঠুকে একবার দেখিয়েছিল একটা কাঁদিয়ে শিশুকে। দেখতে অবিকল মানুষের শিশুর মতোই, পুতুল বলেই মনে হয় না। ওটাও কিনতাম। রহস্যময় এইসব ম্যাজিকের জিনিসপত্রের পাশে রাখা কার্ডটার দিকেও শেষ পর্যন্ত আঙুল তুলে দেখিয়েছিল জিভ। কার্ডে লেখা, কোনো একটা জিনিস কিনে নিয়ে গিয়ে বন্ধুদের মুন্ডুগুলো ঘুরিয়ে দাও। জিপের মুখে তখন খই ফুটছে। ওই যে শব্দগুলো দেখছো না বাবা, ওর নিচে জিনিস রাখলেই অদৃশ্য হয়ে যায়। বইতে পড়েছি। আর আতপেনিটা দেখেছ, ফুস করে মিলিয়ে যায় বাতাসে। জিপ হয়েছে ওর মায়ের মতোই, শিক্ষা দীক্ষাই আলাদা। দোকানে ঢোকার নামও করেনি, আমাকে জ্বালিয়েও মারেনি। নিজের অজান্তেই কেবল আমার আঙুলটাকে টানতে টানতে নিয়ে গেছে ভেতরে ঢোকবার দরজার সামনে। ইচ্ছেটা স্পষ্ট করে তুলেই শান্ত হয়েছে। আমার দৃষ্টি আকর্ষণ করেছে একটা ম্যাজিক বোতলের দিকে। বড় হলে, অনেক টাকার মালিক হলে নাকি ওটাও সে কিনবে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, এখনই যদি কিনে ফেলিস তাহলে কি করবি? উজ্জ্বল হয়ে উঠেছিল জিপের চোখ মুখ। জেসিকে দেখাবো। দরজার হাতলে হাত রেখে আমি বলেছিলাম, তোর জন্মদিনের তো এখনো 100 দিনেরও বেশি দেরি রে। জবাব দেয়নি জিপ। আমার আঙুলের উপর মুঠোর চাপটা কেবল বেড়েছিল, তাই ঢুকতেই হয়েছিল দোকানে। দোকানটা মামুলি দোকান নয় মোটেই। ম্যাজিকের দোকানে জিপ যেসব খেলা দেখলে আনন্দে নেচে উঠত, সেসব খেলা একটাও নেই। তা সত্ত্বেও বোবা মেরে গিয়ে হাঁ করে চেয়ে রইল আজব বস্তুগুলোর দিকে। দোকানে আলোর বাড়াবাড়ি তেমন নেই, পর্যাপ্ত আলোও নেই। ছোট্ট সংকীর্ণ ঘর। দরজা বন্ধ করে দিতেই দরজার ঘণ্টায় পিং পিং আওয়াজটা এক নাগাড়ে বেজেই চলল। কেউ নেই আশেপাশে। বাপ বেটায় দাঁড়িয়ে দেখতে লাগলাম কিম্ভূত কিমাকার জিনিসগুলো। কাউন্টারের তলার দিকে দেখলাম একটা কাঠের মণ্ড দিয়ে তৈরি গম্ভীর বদন শান্তচক্ষু বাঘ। নিয়মিত ছন্দে নেড়ে চলেছে বিরাট মাথাটা। দেখলাম বেশ কয়েকটা ক্রিস্টাল বোর্তুল, ম্যাজিক তাস ধরে থাকা একটা চৈনিক হাত, বিভিন্ন আকার এবং আয়তনের বেশ কিছু ম্যাজিক মাছের স্ফটিক পাত্র, একটা কদাকার ম্যাজিক টুপি, ভেতরকার স্প্রিং পর্যন্ত চোখে পড়ছে। মেঝের উপর গড়াগড়ি যাচ্ছে ম্যাজিক আয়না, বেশ কয়েকটা। কোনোটায় প্রতিফলিত চেহারা লম্বা আর রোগাটে, কোনোটায় বেটে আর মোটা। দেখছি আর হাসছি দুজনে। এমন সময় দোকানে ঢুকলো নিশ্চয়ই দোকানদার নিজেই। ঢুকলো মানে কাউন্টারের পেছন থেকে বেরিয়ে এলো, কিন্তু এমন আচমকা এসে দাঁড়ালো সামনে যে মনে হলো ওই ছোট্ট দোকান ঘরে এতক্ষণ তার কোনো অস্তিত্বই ছিল না। থাকলে দোকানে ঢুকেই কি তাকে দেখতে পেতাম না?
ওইটুকুই তো ঘর রে বাপু। লোকটার চেহারা মনে রাখবার মতো। বিচিত্র বলতে যা বোঝায় তাই। নোংরা, গায়ের রং কালচে, একটা কান আর একটা কানের চেয়ে বেশি লম্বা, থুতনি তো নয়, যেন বুট জুতোর ডগা, মোটা চামড়ার টুপি পরানো। কাউন্টারের ওপরকার কাচের বাক্সে লম্বা লম্বা 10খানা আঙুল মেলে ধরে সে বলল, বলুন কি দেখাবো। ওই গলা শুনেই বুঝলাম দোকানদার দোকানেই ছিল, কিন্তু তাকে এতক্ষণ দেখা যায়নি। খান কয়েক সোজা ধরনের ম্যাজিকের জিনিস চাই ছেলেটার জন্য। বলেছিলাম আমি, হাত সাফাইয়ের ম্যাজিক না কলের ম্যাজিক, ঘরোয়া ম্যাজিক না মজা পাওয়ার মতো যা হয় কিছু হলেই চলবে। বলে খচমচ করে মাথা চুলকে নিল দোকানদার, যেন কত ভাবনাতেই না পড়েছে। তারপরই চোখের সামনে আস্তে আস্তে মাথার মধ্যে থেকে টেনে বার করল একটা কাচের বল। নাকের ডগার সামনে বাড়িয়ে ধরে বলল, এরকম মজার জিনিস হলে চলবে কি? তৈরি ছিলাম না এ ধরনের ম্যাজিকের জন্যে। যদিও হাত সাফাইয়ের এই ম্যাজিক আমি যে কতবার দেখেছি এর আগে তার ঠিক নেই। সব ম্যাজিশিয়ানই রপ্ত করে এই ধরনের হস্তকৌশল, কিন্তু এ দোকানে কায়দাটা দেখবার জন্য প্রস্তুত ছিলাম না। অট্ট হেসে তাই বলেছিলাম, হ্যাঁ, ওই ধরনের হলেই চলবে। যন্ত্রচালিতের মতো স্ফটিক বর্তুলকে হস্তগত করার মানসে হাত বাড়িয়েই বোকা বনে গিয়েছিল জীব বেচারি। কোথায় কাচের বল, হাত তো ফাঁকা। মুচকি হেসে বলেছিল কিম্ভূত দোকানদার, পকেটে দেখো খোকা, পেয়ে যাবে। সত্যিই তো, জিপের পকেট থেকে বেরুলো আশ্চর্য বলটা। দাম কত জিজ্ঞেস করেছিলাম আমি। বিনয়ের অবতার হয়ে তখনই বলেছিল দোকানদার, আরে ছি, কাচের বলের দাম আমরা নিই না, ওটা ফ্রি। পাচ্ছিও তো ফ্রি। বলতে বলতে আর একবার একখানা কাচের বল বার করেছিল নিজের কনুই থেকে। পরক্ষণেই তৃতীয় বলটাকে টেনে আনলো কাঁধ থেকে। পাশাপাশি 3টে বল সাজিয়ে রাখল কাচের কাউন্টারে। সীমাহীন শ্রদ্ধায় বলগুলোর দিকে জিপ তাকিয়ে আছে দেখে একগাল হেসে বলেছিল, নিয়ে যাও খোকা, এটাই বা বাদ যায় কেন। বলতে বলতে চতুর্থ বলটা টেনে বার করেছিল নিজের বদন গহ্বর থেকে। চকিতে আমার সঙ্গে শলা পরামর্শ করে নিল জিপ, চোখে চোখে, মুখে একটি কথাও না বলে। তারপর নিবিড় নৈশব্দকে তিলমাত্র ব্যাহত না করে বল 4খানা সরিয়ে রাখল একপাশে। ফের শক্ত করে চেপে ধরল আমার আঙুল, আর উদ্গ্রীব হয়ে রইল পরবর্তী ম্যাজিক দেখার জন্যে। নৈশব্দ ভাঙল দোকানদার নিজেই, বললে, ছোটখাটো কায়দা টায়দাগুলো দেখাই এইভাবেই। হাসলাম, যেন ঠাট্টা শুনে মজা পেয়েছি এইরকম একখানা ভাব করলাম। বললাম, পাইকারি দোকানের চাইতে সস্তাও বটে। একরকম তাই বটে, শেষমেশ দাম কিন্তু দিতেই হয়, তবে আগুন দাম নয়, অনেকের যা ধারণা। বড়সড় ম্যাজিক, রোজকার খাবার দাবার আর অন্য যা কিছু দরকার সবই পাই ওই টুপির ভিতর থেকে। খাঁটি ম্যাজিকের দোকান বলতে যা বোঝায় সেরকম দোকান অবশ্য কোথাও পাবেন না। পাইকারি দোকান তো নেই। ঢোকবার সময়ে খেয়াল করেননি বোধহয়, সাইনবোর্ডে লেখা আছে, খাঁটি ম্যাজিকের জিনিস পাবেন এখানে। বলতে বলতে একটা বিজনেস কার্ড আমার হাতে ধরিয়ে দিল দোকানদার। এক্কেবারে খাঁটি জিনিস স্যার, লোক ঠকানোর কারবার এখানে হয় না। আহা, রগুড়ে লোক তো, রঙ্গ রসিকতায় বিলক্ষণ পোক্ত। জিপের দিকে তাকিয়ে অত্যন্ত অমায়িক হাসি হাসল লোকটা। মূর্তিমান শিষ্টাচার বললেই চলে। বললে, খোকা, বড় ভালো ছেলে তুমি। জীব যে সত্যিই ভালো ছেলে এ তথ্যটাও লোকটা জেনে বসে আছে দেখে অবাক হয়েছিলাম বিলক্ষণ। বাড়িতেও ব্যাপারটা গোপন রেখেছি নিছক নিয়মানুবর্তিতার খাতিরে, জিপের কানে যেন না যায়। কিন্তু এই লোকটা। জীব কিন্তু তিলমাত্র সপ্রতিভ হল না, উচ্ছ্বাস প্রকাশও করল না, নিরেট নীরবতায় ঢেকে রেখে দিল নিজেকে। তার পলক্ষীন চক্ষু নিবদ্ধ রইল অদ্ভুত দোকানের বিচিত্র দোকানদারের উপর। ভালো ছেলেরাই শুধু এ দোকানের চৌকাট পেরোতে পারে, আর কেউ না। কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি তার উদাহরণস্বরূপ সহসা দোকানের বাইরে ছিচকাদুনে বায়না শুনলাম বালক কণ্ঠে, ঘ্যান ঘ্যান করছে বাবার কাছে। অচিরেই দেখা গেল তাকে কাচের মধ্য দিয়ে। চকলেট খাওয়া গোবদা চেহারা, নিরক্ত সাদাটে মুখ,
চাই চাই ভাব চোখে মুখে। নিজের কথা ছাড়া যেন দুনিয়ার আর কারো কথা ভাবে না। বাবা বেচারি সামলাতে পারছে না ছোড়াটাকে। বিরক্ত হয়ে বলছে, এডওয়ার্ড, দোকান তো দেখছি বন্ধ। সে কি, দরজা তো খোলাই রয়েছে বলেছিলাম আমি। না, বন্ধ রয়েছে, নির্বিকারভাবে বলেছিল দোকানদার। কর্ণপাত না করে নিজেই এগিয়ে গিয়েছিলাম দরজা খুলে দিতে, কিন্তু পারিনি। দরজা সত্যিই বন্ধ রয়েছে। খোলে কার সাধ্যি? নাছোড়বান্দা ছিচকাদুনে ছোড়াটাকে টানতে টানতে বিব্রত বাবা সরে যেতেই কাউন্টারে এসে বলেছিলাম, আশ্চর্য তো, দরজা বন্ধ হয়ে গেল কিভাবে? ম্যাজিকের জোরে বলেই তাচ্ছিল্যের সঙ্গে হাত নেড়ে ব্যাপারটাকে যেন উড়িয়ে দিয়েছিল জাদুকর দোকানদার। সঙ্গে সঙ্গে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল আমার। কেননা আঙুলের ডগা থেকে নিঃশব্দে ছিটকে পড়েছিল অনেকগুলো রং বেরঙের তারা, ঠিক যেন রং মশাল, তারাবাজির খেলা। ঝলমলে তারাগুলো ভাসতে ভাসতে মিলিয়ে গিয়েছিল কোণের অন্ধকারে। আমি তো হতভম্ব, কিন্তু দোকানদারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। জিপের দিকে তাকিয়ে আপন করে নেওয়ার সুরে বলেছিল, দোকানে ঢোকবার আগে বাইরে দাঁড়িয়ে বলেছিলে না বন্ধুবান্ধবদের তাক লাগিয়ে দেওয়ার ম্যাজিক কিনবে বড় হয়ে? বলেছিলামই তো, পকেটেই পেয়ে যাবে। বলেই কাউন্টারের উপর দিয়ে ঝুঁকে পড়ে জিপের পকেটে হাত ঢুকিয়ে ম্যাজিশিয়ানদের মামুলি কায়দায় ম্যাজিক বাক্স বার করে এনেছিল অদ্ভুত মানুষটা। তখনই লক্ষ্য করেছিলাম আশ্চর্য রকমের ঢেঙা তার আকৃতি। মানুষ যে এমন গাছের মতো লম্বা হতে পারে জানা ছিল না। কাউন্টারের ওদিকে দাঁড়িয়ে থাকায় এতক্ষণ বুঝতে পারিনি। পুরো কাউন্টারের উপর দিয়ে ঝুঁকে পড়েছিল হিল হিলে লম্বা দেহটা। চক্ষুস্থির হতে তখনও বাকি আমার। ম্যাজিক বাক্স টেনে বার করেই শূন্যকে লক্ষ্য করে হাঁক দিয়েছিল সৃষ্টি ছাড়া দোকানদার। কাগজ বলেই স্প্রিং বার করা টুপিটার ভেতর থেকে টেনে বার করেছিল একটা প্যাকিং কাগজ। দড়ি বলতেই দেখি দড়ির বাক্স হয়ে গিয়েছে দোকানদারের মুখবিহ্বর। টানছে তো টানছেই, দড়ি যেন আর ফুরোচ্ছে না। বাক্স বাঁধা হয়ে যেতেই দাঁত দিয়ে দড়ি কেটে দিলে এবং মনে হলো যেন কোত করে গিলেই ফেলল দড়ির বাক্স। তারপরেই একটা মোমবাতি ধরল একটা হরবোলা ডামি পুতুলের নাকের ডগায়। পিলে চমকে উঠেছিল দপ করে মোমবাতির শিখা জ্বলে ওঠায়। তারপরেই চোখ বড় বড় হয়ে গেল যখন দেখলাম নিজের একটা আঙুল নির্বিকারভাবে মোমবাতির শিখায় পোড়াচ্ছে দোকানদার। সর্বনাশ, এ তো আগুন নয়, গালা, লাল গালা। গালা গলে গিয়ে টপ টপ করে পড়ছে দড়ির গিটের উপর। পকেট থেকে সিল বের করে আজব দোকানদার জিপকে বলেছিল, এবার তো চাই অদৃশ্য হওয়ার ডিম, তাই না? কথাটা বলতে বলতেই হাত বাড়িয়ে খপ করে আমার বুক পকেট থেকে একটা ডিম বার করে প্যাক করে ফেলেছিল কাগজে। এরপরেই আবির্ভূত হলো কাঁদুনে বাচ্চা। সেটাও বেরোলো আমারই কোটের ভেতরের পকেট থেকে। প্রতিটা প্যাকেট ধরিয়ে দিয়েছিলাম জিপের হাতে। একটা কথাও না বলে প্যাকেটগুলো আঁকড়ে ধরে নিঃশব্দে দাঁড়িয়েছিল ছেলেটা। তার চোখ দুটোতে অবশ্য ফুটে উঠেছিল মনের কথা, ম্যাজিক, ম্যাজিক, এই হলো গিয়ে খাঁটি ম্যাজিক। আচমকা ভীষণ চমকে উঠেছিলাম। নরম নরম কি যেন নড়ে চড়ে বেড়াচ্ছে মাথার উপর টুপির মধ্যে। টুকুস টুকুস করে লাফ দিচ্ছে তো দিচ্ছেই। ধা করে টুপি খুলতেই ফরফর করে উড়ে নেমে এসেছিল একটা পায়রা। খড়মড় করে ঢুকে গিয়েছিল কাগজের মণ্ড দিয়ে তৈরি বাঘটার পাশে রাখা কার্ডবোর্ড বাক্সের মধ্যে। ছি 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 বলতে বলতে মহা আড়ম্বরে টুপিখানা নিজের হাতে নিয়েছিল দোকানদার। কাণ্ডজ্ঞান দেখেছেন, ডিম পাড়বার তো আর জায়গা পেল না। আরে সর্বনাশ, টুপি ঝাড়তেই খানতিনেক ডিম বেরিয়ে এলো দোকানদারের হাতের চেটোয়। তারপরে বেরোলো একটা মার্বেল, একটা ঘড়ি, আধ ডজন সেই কাচের বল আর দোমড়ানো কাগজের ডেলা। শেষোক্ত বস্তুটার যেন শেষ নেই, বেরুচ্ছে তো বেরুচ্ছেই। পর্বত প্রমাণ কাগজের স্তূপের আড়ালে শেষ পর্যন্ত দোকানদারকে আর দেখতেও পেলাম না। বকবকা নিয়ে কেবল শুনে গেলাম। কি আশ্চর্য, টুপির মধ্যে এত জিনিস! তাহলেই দেখুন, ইচ্ছে করলে কত কি না লুকিয়ে রাখা যায় জামা, প্যান্ট, টুপির মধ্যে। আরে আরে, কি নেই এখানে!
আচমকা স্তব্ধ হলো কণ্ঠস্বর, যেন গ্রামোফোন রেকর্ড থেকে পিন ঠিকরে গেল ইটের ঠোক করে। আর কোনো কথা নেই, কাগজের খসখসানিও নেই, থমথমে নীরবতা। টুপির কাজ শেষ হলো? জানতে চেয়েছিলাম গলা খাকারি দিয়ে। কোনো জবাব নেই। দৃষ্টি বিনিময় করেছিলাম আমি আর জীব। বিদঘুটে আয়নাগুলোয় দেখেছিলাম বাপ বেটার বিদঘুটে প্রতিবিম্ব। দুজনেরই চোখ বড় বড়। জীব কিন্তু রীতিমতো গম্ভীর, শান্ত, নির্বিকার। হেকে বলেছিলাম, এবার যাওয়া যাক। ও মশাই, দাম কত হলো? সাড়া নেই। গলা চড়িয়েছিলাম, দয়া করে ক্যাশ মেমোটা এবার দিন। তাচ্ছিল্যের নাসিকাধ্বনি যেন শুনলাম কাগজের ডাইয়ের আড়ালে। জীবকে বলেছিলাম, চল তো দেখি, কাউন্টারের ওদিকে নিশ্চয়ই লুকিয়ে আছে, মজা করছে। বাঘটা কিন্তু সামনে মাথা দুলিয়েই যাচ্ছিল এত কাণ্ডের মধ্যে। তার পাশ দিয়ে গেলাম কাউন্টারের ভিতরে। কি দেখলাম জানেন? কাউকে না, মেঝের উপর কেবল পড়ে রয়েছে আমার টুপিটা। পাশেই বসে একটা খরগোশ। ম্যাজিশিয়ানদের খরগোশদের মতোই বোকাশোকা চেহারা। কিন্তু ভাবখানা এই যেন বড় কঠিন সমস্যায় পড়েছে, ভেবে কুল কিনারা পাচ্ছে না। আমি টুপি তুলে নিতেই 3 লাফ মেরে চলে গেল চোখের বাইরে। বাবা, ফিসফিস করে বলেছিল জীব, কি সুন্দর দোকান বাবা, খুব ভালো লাগছে। ভালো তো আমারও লাগছে রে, মনে মনেই বলেছিলাম আমি। আরও ভালো লাগতো যদি কাউন্টারটা হঠাৎ নিজে থেকেই লম্বা না হয়ে গিয়ে দরজার পাল্লাটা এঁটে ধরত। মুখে কিন্তু মনের ভাব প্রকাশ করলাম না, পাছে জিপের নজর সেদিকে গিয়ে পড়ে। অদ্ভুত কাণ্ডটা ওর না দেখাই ভালো। জিপের নজর তখন অবশ্য খরগোশটার দিকে। লাফাতে লাফাতে পাশ দিয়ে সরে পড়বার মতলবে রয়েছে। জিপ কি অত সহজে ছাড়ে? আদুরে গলায় বললে, এই পুষি, জিপকে একটা ম্যাজিক দেখাবি না? পুষির বয়ে গেছে ম্যাজিক দেখাতে। টুকুস টুকুস করে লাফ দিয়ে সুরুত করে গলে গেল পাশের একটা দরজা দিয়ে। অবাক কাণ্ড, এ দরজা তো একটু আগেও চোখে পড়েনি আমার। হলপ করে বলতে পারি, ছোট ঘরখানায় এ দরজা ছিল না। কোত্থেকে এলো? আচমকা ঈষৎ ফাঁক হয়ে থাকা পাল্লাটা খুলে গেল দুহাট হয়ে। নিঃশব্দে বিটকেল হাসি হাসতে হাসতে বেরিয়ে এলো দোকানদার স্বয়ং, যার একটা কান আর একটা কানের চেয়ে লম্বা। হাসিটা দেখে পিত্তি জ্বলে গিয়েছিল আমার, কেননা এ হাসি নিছক আমোদে হাসি নয়, সেই সঙ্গে মিশে আছে যেন একটু বেপরোয়া ভাব, যেন আমাকে তোয়াক্কা না করার ভাব। ম্যাজিক জিনিসটার প্রতি আমার অবিশ্বাসী মনোভাবটাকে যেন নস্যাৎ করার মনোভাব। বিচ্ছিরি হাসিটা ঠোঁটের কোণে বিচ্ছিরিভাবে দুলিয়ে রেখেই বলেছিল রহস্যময় সেই জাদুকর, স্যার, শোরুমটা দেখতে চান তো? এমন মসৃণভাবে প্রস্তাবটা রাখল যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আঙুলের উপর জিপের টান অনুভব করলাম। হঠাৎ আবির্ভূত দরজার দিকে টানছে আমাকে। দৃষ্টি ফেরালাম ভুতুড়ে কাউন্টারটার দিকে। পরক্ষণেই চোখাচোখি হয়ে গেল দোকানদারের সঙ্গে। ম্যাজিক জিনিসটা ততক্ষণই মজাদার থাকে যতক্ষণ তা খাঁটি জাদুবিদ্যা না হয়ে যায়। এখানে যেন বড় বেশি অলৌকিক খেলা দেখে ফেলেছি। গা শিরশির করছিল সেই কারণেই। তাই বলেছিলাম, হাতে বেশি সময় নেই। কিন্তু মুখের কথাটা শেষ হওয়ার আগেই দেখি, কিভাবে জানি না, চৌকাঠ পেরিয়ে পৌঁছে গেছি শোরুমের মধ্যে। আমার কিংকর্তব্য বিমূঢ় মুখচ্ছবি নিরীক্ষণ করতে করতে দোকানদার তখন পরম আয়েসে ঘষছে নিজের 2 হাত। হাত তো নয়, যেন রাবার দিয়ে তৈরি। আঙুল টাঙুলগুলোয় গাঁট ফাটের বালাই নেই বললেই চলে। কথা বলছে যেন মিশ্রির রসে ডুবিয়ে ডুবিয়ে। বিলকুল খাঁটি ম্যাজিকের জিনিসপত্র স্যার, নকলি মাল এখানে একটাও নেই। হারামজাদা, মনে মনেই বলেছিলাম আমি, কিন্তু মুখে তা ব্যক্ত করা সমীচীন নয়। ওই জাতীয় কোনো শব্দ মুখ দিয়ে বার করার আগেই অবশ্য কোটের হাতা ধরে কে যেন টানাটানি আরম্ভ করে দিয়েছিল। চোখ নামিয়েই দেখেছিলাম একটা লেজওয়ালা লাল রঙের বিটলে বামন দত্ত টানাটানি করছে আমার কোটের হাতা। দোকানদার ধরে রয়েছে তার লম্বা লেজটা, টেনে নিতে চাইছে নিজের দিকে। বিটলে দত্তের মহা আপত্তি তাতে, কামড়ে দিতে যাচ্ছে দোকানদারের হাত। কিন্তু দোকানদারের কোনো ভ্রুক্ষেপ বা ভয়ডর নেই। চোখের পলক ফেলার আগে অদ্ভুত কায়দায় লেজ ধরে লাল দত্তকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কাউন্টারের পেছনে, খুব স্বাভাবিকভাবে।
মুখের চামড়ায় সামান্যতম বিকৃতি বা কুঞ্চন দেখা গেল না, যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমার অবস্থা কিন্তু তখন শোচনীয়। নিশ্চয়ই রাবারের তৈরি দত্ত, নাড়ালেই কিলবিল করে উঠছে। চকিত দেখায় মনে হয়েছে জ্যান্ত দত্ত। চক্ষুভ্রম সৃষ্টি করাই তো জাদুকরের মুনশিয়ানা। মনকে এইভাবে প্রবোধ দিলেও কিন্তু সেই মুহূর্তে আমার হৃৎপিণ্ডটা যেন দিগবাজি খেয়ে এসে ঠেকেছিল গলার কাছে। ঢোক গিলে ধাতস্থ হওয়ার চেষ্টা করেছিলাম লাল দত্তের অন্তর্ধান ঘটতেই। লোকটার হাবভাব মোটেই ভালো লাগেনি। এই ধরনের কুৎসিত কদাকার গা ঘিনঘিনে নচ্ছাড় প্রাণীদের ঘাটাঘাটি যারা করে, তাদের দেখলেই যেমন গা শিরশির করে ওঠে, আমার সারা গা তখন শিরশির করছে ঠিক সেইভাবে। তাকিয়েছিলাম জিপের দিকে, হাঁপ ছেড়ে বেঁচেছিলাম ওর অন্য দিকে তাকিয়ে থাকা দেখে। এক দৃষ্টে দেখছে একটা ম্যাজিক ঘোড়া, দুলন্ত ঘোড়া। বিতিকিচ্ছিরি দত্তটাকে চোখে পড়েনি জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। চোখের ইঙ্গিতে জিপকে দেখিয়ে আর অন্তর্হিত লাল দত্তের দিকে ইশারা করে খাটো গলায় বলেছিলাম দোকানদারকে, আশা করি এই ধরনের সৃষ্টি ছাড়া জিনিস আর নেই আপনার হেফাজতে। আরও রহস্যময় হাসি ছড়িয়ে পড়েছিল পাজির পা ঝাড়া দোকানদারের চোখে মুখে। খাটো গলাতেই বলেছিল বিষম বিস্ময় প্রকাশ করে, সে কি, এ জিনিস তো এ দোকানের নয়, বাইরে থেকে এসে পড়েছে, আপনিই এনেছেন হয়তো জামা প্যান্টের মধ্যে। পরের কথাটা নিক্ষিপ্ত হল জিপের উদ্দেশ্যে, খোকা, মনের মতো আর কি দেখতে চাও বলো দেখি? অনেক কিছুই তো দেখতে চাই জিপ, এ দোকানের সবই তো দেখছি ওর মনের মতোই। প্রশ্নটা শুনেই সসম্ভ্রমে তাকিয়েছিল নচ্ছার দোকানদারের দিকে। দু চোখে ফুটে উঠতে দেখেছিলাম ম্যাজিকের ব্যাপারে লোকটার প্রতি অপরিসীম আস্থা। বলেছিল সশ্রদ্ধ সুরে, ওটা কি ম্যাজিক তলোয়ার? খেলনা ম্যাজিক তলোয়ার, বাঁকে না, ভাঙে না, আঙুল কেটেও যায় না। এ তলোয়ার যার কাছে থাকে 18 বছরের নিচে যে কোনো শত্রুকে সে হারিয়ে দিতে পারে তলোয়ার যুদ্ধে। যেমন সাইজ তেমন দাম, 8 ক্রাউন থেকে 7.5 পেনি পর্যন্ত। আর এই যে কার্ডের তৈরি ফুল সেট বর্ম দেখছ, এগুলো বাচ্চা নাইট যোদ্ধাদের খুবই দরকার। এই ঢাল নিয়ে তলোয়ার যুদ্ধে নামলে শত্রুর তলোয়ার গায়ে লাগবে না। এই চটি পায়ে গলালে বিদ্যুৎ বেগে শত্রুকে হারিয়ে দেবে। এই শিরস্ত্রাণ মাথায় পড়লে কার সাধ্যি তোমার মাথায় তলোয়ারের কোপ মারে। শুনে যেন দম আটকে এলো জিপের। বাবা, অর্থাৎ এমন জিনিস না কিনলেই নয়। দাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার কোনো কথাতেই কান দেয়নি দোকানদার। জিপকে বেশ কবজায় এনে ফেলেছে ততক্ষণে। জিপ আমার আঙুল ছেড়ে তার আঙুল খামচে ধরে শোরুম ভর্তি অজস্র বিদঘুটে জিনিসপত্রের আশপাশ দিয়ে দিব্যি ঘুরঘুর করে বেড়াচ্ছে। জিপকে ফেরানোর সাধ্যি তখন আমারও নেই। দেখে মেজাজ খিচড়ে গিয়েছিল আমার, একটু ঈর্ষাও হয়েছিল। জিপ এত সহজে আমার আঙুল ছেড়ে আর একজনের আঙুল ধরে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াবে ভাবতেও পারিনি। লোকটার অনেক গুণ আছে মানছি, ছেলেপুলে তো বটেই, তাদের বাবাদের মনেও চমক সৃষ্টি করতে পারে। চক্ষু চড়ক কাজ করে দেওয়ার মতো নকল সামগ্রীও বানাতে ওস্তাদ, তাও মানছি। তবুও কথা না বাড়িয়ে অগত্যা ওদের পেছন পেছনেই লেগেছিলাম আঠার মতো। বিশেষ করে নজর রেখেছিলাম হাত সাফাইয়ের জাদুকরটার উপর। জিপ আনন্দ পাচ্ছে, এটাই বড় কথা। সময় হলে বাপ বেটায় বেরিয়ে পড়ব দোকানের বাইরে। শেষ নেই যেন শোরুমের। টানা লম্বা প্রদর্শনী মঞ্চের পর প্রদর্শনী মঞ্চ, জাদু সামগ্রীর বিথি বলা যায়। ম্যাজিক গ্যালারি, থাম, তাক আর কাউন্টার যেন ফুরোচ্ছে না। একটা খিলেন শেষ হয় তো আরম্ভ হয় আর একটা। একটা ডিপার্টমেন্টের শেষে পৌঁছতেই দেখি ধনুক আকৃতির নতুন ভিলেনের তলায় আর একটা ডিপার্টমেন্ট। অদ্ভুত বিটকেল কিম্ভূত কিমাকার সহকারীরা প্যাট প্যাট করে চেয়ে রয়েছে থাম, তাক আর কাউন্টারের আড়াল থেকে। এরকম কিম্ভূত দর্শন সহকারীর দল জীবনে দেখিনি মশাই। সারি সারি বিচিত্র দর্পণে নিজের রকমারি প্রতিবিম্ব দেখছি আর চমকে চমকে উঠছি। পর্দার বাহারি বা কত রকম ধাঁধা সৃষ্টি করে চলেছে বিরামহীনভাবে। চোখের ধাঁধা থেকে মনের ধাঁধা, শেষ পর্যন্ত পর্দা আর আয়নার গোলক ধাঁধায় বন বন করে মাথা ঘুরতে লাগলো আমার। কোন দরজা দিয়ে ঢুকেছিলাম আশ্চর্য এই শোরুমের ভেতরে, কোন দিকেই যে তা আছে
সে হিসেবও হারিয়ে ফেলেছিলাম। জিপকে ম্যাজিক ট্রেন দেখিয়েছিল দোকানদার। ম্যাজিকই বটে, বাষ্পে চলে না সে ট্রেন। ঘড়ি যন্ত্রের মতো দম দেবার কারবারও নেই। সিগন্যালগুলো যেখানে যা দরকার কেবল বসিয়ে দিলেই হয়। কু ঝিকঝিক করে গড়িয়ে চলবে জাদু রেলগাড়ি। তারপরেই জিপকে দেখানো হলো ভীষণ দামি বাক্স ভর্তি সৈনিক। ডালাটা খুলে ধরে একটা দাঁত ভাঙা মন্ত্র বললেই জ্যান্ত সৈন্যরা গটগট করে হেঁটে বেরিয়ে আসবে বাইরে। একবার শুনেই সে মন্ত্র মনে রাখার মতো কান আমার নেই, কিন্তু জিপ পেয়েছে ওর মায়ের মতো ধারালো কান। নিমেষে আউড়ে গেল ভজকট মন্ত্রটা। পিঠ চাপড়ে দিয়ে দোকানদার সৈন্যদের দুমদাম করে ছুঁড়ে ঢুকিয়ে দিলে বাক্সের মধ্যে এবং গোটা বাক্সটা তুলে দিলে জিপের হাতে। খোকা, এবার তোমার পালা, জাগাও সৈন্যদের। দোকানদারের মুখ থেকে কথাটা খসতে না খসতেই মন্ত্র আউড়ে জ্যান্ত সৈন্যদের বাক্সের বাইরে বার করে এনেছিল জিপ। নেবে নাকি? দোকানদারের প্রশ্ন। জবাবটা দিয়েছিলাম আমি, নেব বই কি, কিন্তু পুরো দাম নিতে হবে আপনাকে। চুম্বকটাও দিয়ে দেবেন সেই সঙ্গে। কি যে বলেন, বলেই দুমদাম করে সৈন্যদের আবার বাক্সের মধ্যে ছুঁড়ে ডালা বন্ধ করে গোটা বাক্সটাকে শূন্যে দুলিয়ে নিতেই চোখ ঠেলে বেরিয়ে এসেছিল আমার। শূন্য পথেই বাদামি কাগজে প্যাকিং হয়ে গেছে বাক্স, সুতো দিয়ে বাঁধাও হয়ে গেছে। এমনকি লেবেলের উপর জিপের পুরো নাম ঠিকানা পর্যন্ত লেখা হয়ে গেছে। আমার ছানাবড়া চক্ষু দেখে সে কি হাসি দোকানদারের। বলেছিল হাসতে হাসতেই, খাঁটি ম্যাজিক স্যার, ভেজালের কারবার নেই এ দোকানে। বিড়বিড় করে বলেছিলাম, এত খাঁটি ম্যাজিক আমার রুচিতে সয় না। কথাটা বললাম যাকে লক্ষ্য করে, সে কিন্তু ততক্ষণে জিপকে আরও অদ্ভুত অদ্ভুত ম্যাজিকের কায়দা দেখাতে শুরু করে দিয়েছে। প্রতিটা ম্যাজিকই অদ্ভুত, তার চাইতেও অদ্ভুত হাত সাফাইয়ের কায়দা। পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিচ্ছে দোকানদার। গাম্ভীরি চালে মাথা নেড়ে সায় দিয়ে যাচ্ছে জিপ। যতখানি সম্ভব এড়িয়ে চলছিলাম, কিন্তু কানে ছিপি দিয়ে তো থাকা যায় না। ম্যাজিক দোকানদার যখন যে জাদু শব্দ উচ্চারণ করছে, চোখের পলক ফেলতে না ফেলতে হুবহু সেই ঢঙে সেই উচ্চারণে তার পুনরাবৃত্তি শুনছি কচি গলায়। কান সেদিকে থাকলেও মন সরে গিয়েছিল অন্যদিকে। শোরুমের বিশালতা এবং মজাদার পরিবেশ সম্বন্ধে আগেই বলেছি, মজা এখানে সর্বত্র, এমনকি কড়িকাঠ, মেঝে, পর্দাগুলোতেও। এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা চেয়ারগুলোর মধ্যেও রয়েছে মজা, শুধুই মজা। কেন জানি না বারবার মনে হচ্ছিল যখনই চেয়ারের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থেকেছি, তখনই যেন চেয়ারগুলো আপনা থেকেই নড়ে চড়ে জায়গা বদল করে নিচ্ছিল। নিঃশব্দে চলেছে এই খেলা আমার দুপাশে, আমার পেছনে। সবেগে ঘুরে দাঁড়িয়ে কিন্তু আর কোনো চেয়ারকে জীবন্ত অবস্থায় দেখিনি। এ ধরনের অদ্ভুত মজা মোটেই ভালো লাগেনি আমার। ঘরের উপরকার কার্নিশে দেখেছিলাম এমন একটা কিলবিলে সর্পিল নকশা, যা আমার রুচি মেনে নিতে পারেনি কোনো মতেই। তার চাইতে বিদঘুটে সর্পিল হল কার্নিশ থেকে ঝোলানো সারি সারি কিম্ভূতকিমাকার মুখোশগুলো। নিছক প্লাস্টারে কি অমন ভয়াবহতা ফুটিয়ে তোলা সম্ভব? আচমকা আকৃষ্ট হয়েছিলাম কিম্ভূত দর্শন এক সহকারীর বিটকেল কার্যকলাপ দেখে। স্থূপাকার খেলনার আড়ালে থাকায় সে নিশ্চয়ই দেখেনি আমাকে। আমি দেখতে পেয়েছিলাম তার শরীরের 3/4। একটা থামে হেলান দিয়ে অলসভাবে খেলা করছিল নিজের নাকখানাকে নিয়ে, অত্যন্ত বিভৎসভাবে। নেই কাজ তো খইভাজ ভাব নিয়ে সময় কাটানো ঢঙে নিজের গোদা মোটকা নাকখানাকে হঠাৎ দূরবীনের মতো লম্বা করে ফেলেও ক্ষান্ত হয়নি। আরও মজা করার জন্যে ক্রমশ সরু করে ফেলেছিল নাকের ডগা। দেখতে দেখতে লাল রঙে ছোপানো চাবুকের মতো ইয়া লম্বা একখানা নাক সপাং সপাং করে বাতাসে আছড়ে গিয়েছিল নিজের খেয়ালে। অতি বড় দুঃস্বপ্নেও যেন এমন দৃশ্য দেখা যায় না। না, থামে হেলান দিয়ে দাঁড়িয়ে চাবুকের মতো হাঁকড়ে চলেছে হিল হিলে লম্বা নাক। কি ভয়ানক, কি ভয়ানক! দেখেই তো আক্কেল গুড়ুম হয়ে গিয়েছিল আমার। তাকিয়েছিলাম জিপের দিকে। ভয়ানক এই অবসর বিনোদন যেন সে বেচারির চোখে না পড়ে। দেখলাম একটা টুলের উপর দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ষড়যন্ত্রকারীর মতো সে ফিসফিস করে কথা বলছে দোকানদারের সঙ্গে।
দোকানদারও তাকিয়ে আছে আমার দিকে, হাতে একটা পেল্লাই ড্রাম। চোখাচোখি হতেই সল্লাসে চেঁচিয়ে উঠেছিল জীব, লুকোচুরি খেলা বাবা, লুকোচুরি খেলা। বাধা দেওয়ার আগেই মাথার উপর দিয়ে ড্রামখানা গলিয়ে দিয়েছিল দোকানদার। সঙ্গে সঙ্গে দাবরানি দিয়েছিলাম তারস্বরে, ও কি হচ্ছে? ভয় দেখাচ্ছেন কেন ছেলেটাকে? তুলুন, এখনই তুলুন। দ্বিরুক্তি না করে অসমকর্ণের দোকানদার তুলে নিয়েছিল ড্রাম, ঘুরিয়ে ধরেছিল আমার দিকে। শূন্য ড্রাম, টুলও শূন্য। মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছে আমার পুত্র। অদৃশ্য লোক থেকে অশুভ শক্তি যদি হাত বাড়িয়ে কারো হৃৎপিণ্ড খামছে ধরে আকস্মাৎ, তখন তার মনের অবস্থা যা হয়, আমারও তাই হলো। নিজস্ব সত্তা বলে যেন আর কিছুই রইল না। কাঠ হয়ে গেলাম, ধরফর করতেও ভুলে গেলাম। রাগ বা ভয় কোনো বোধ শক্তিই আর রইল না। লম্বা লম্বা পা ফেলে দেতো হাসি হাসা দোকানদারের সামনে গিয়ে লাথি মেরে সরিয়ে দিলাম টুলখানা। দাঁতে দাঁত পিষে বললাম, কোথায় গেল আমার ছেলে? দুহাতে শূন্য ড্রামখানা আমার দিকে ফিরিয়ে এসে বলল, দেখতেই পাচ্ছেন, লোক ঠকানো কারবার আমরা করি না। হাত বাড়িয়েছিলাম কাঁধখানা খামচে ধরব বলে, কিন্তু শাক করে পিছলে গেল সে নাগালের বাইরে। আবার তেড়ে গেলাম কাঁধ খামচানোর জন্য। বিদ্যুৎ গতিতে ছিটকে গিয়ে সে একটা দরজা খুলে ধরল শটকান দেবার মতলবে। চিলের মতো চেঁচিয়ে উঠেছিলাম পেছন থেকে, দাঁড়ান, দাঁড়ান বলছি, বলেই ক্ষিপ্তের মতো ধেয়ে গিয়েছিলাম তাকে ধরতে। গিয়ে পড়লাম নিশিম অন্ধকারের মধ্যে। ধপ করে একটা আওয়াজ ভেসে এলো কানে। কে যেন সশব্দে আছড়ে পড়েছে আমার গায়ের উপর। বিমূঢ় অবস্থায় শুনেছিলাম তার ক্ষমা প্রার্থনা, মাপ করবেন, দেখতে পাইনি। দেখলাম দাঁড়িয়ে আছি রিজেন্ট স্ট্রিটে। ধাক্কা লেগেছে একজন ভদ্রবেশী শ্রমিকের সঙ্গে। গজখানেক দূরে হতচকিত অবস্থায় দাঁড়িয়ে জীব। আমাকে দেখেই কাষ্ঠ হাসি হেসে পাশে দাঁড়ালো। বগলে রয়েছে 4খানা প্যাকেট। ঝকঝকে হাসিতে মুখ ভরিয়ে তুলে মুঠোয় চেপে ধরেছিল আমার একখানা আঙুল। ফ্যাল ফ্যাল করে আমি কিন্তু তখনও ইতিউতি চেয়ে দেখছি। কই, ম্যাজিক দোকানের দরজা তো দেখা যাচ্ছে না, দোকানের চিহ্নও তো কোথাও নেই। ছবির দোকানটা আছে, মুরগি ছানার দোকানটাও আছে, ম্যাজিকের দোকানটা কোথায় গেল? মাথার মধ্যে এই রকম লণ্ডভণ্ড অবস্থায় একটাই করণীয় ছিল, ফুটপাতের কিনারায় গিয়ে ছাতা তুলে হাঁক দিলাম একটা ছ্যাকড়া গাড়িকে। জিপকে ধরে তুলে দিলাম গাড়ির মধ্যে। অতি কষ্টে মনে করলাম নিজের বাড়ির ঠিকানা। তারপর উঠে বসলাম জিপের পাশে। কোটের পকেটে কি যেন একটা ঠেলে রয়েছে দেখে হাত ঢোকাতেই পেলাম একটা কাচের বল। টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায়। জিপ শুধু দেখল, কথা বলল না। বেশ কিছুক্ষণ কেউ কারো সঙ্গে কথা বলতে পারিনি। তারপর জিপ বলেছিল বিষম উচ্ছ্বাসে, বাবা, দোকান বটে, খাঁটি ম্যাজিক। ধুত তোর ম্যাজিক! ছেলেটার গায়ে আঁচড় লেগেছে কিনা, মনটা ঠিকঠাক আছে কিনা, আগে তো সেইটা দেখি। সন্ধানী চোখে দেখেও গোলমাল কোথাও দেখলাম না। ছেলে আমার ঠিকই আছে, বরং বেশ ফুর্তিতেই আছে। বৈকালিক প্রমোদ উপভোগ করছে মন প্রাণ দিয়ে। বগলে রয়েছে 4খানা প্যাকেট। কিন্তু কি আছে প্যাকেটের মধ্যে? মুখে বলেছিলাম ছোটদের রোজ রোজ যেতে নেই এ ধরনের দোকানে। চুপ করে রইল জীব, নিরুচ্ছ্বাস, নিরুত্তাপ, যা ওর স্বভাব। হু হু করে উঠেছিল মনটা। সেই মুহূর্তে ওর মা যা করত আমিও তাই করেছিলাম। হঠাৎ হেঁট হয়ে চুমু খেয়েছিলাম ওর কপালে। হাজার হোক, ছেলেটা তো মজা পেয়েছে, আমি নাই বা পেলাম। প্যাকেটগুলো পরে খোলার পর আশ্বস্ত হয়েছিলাম পুরোপুরি। 3টে বাক্সের মধ্যে শীষের শূন্য, মামুলি খেলনা, কিন্তু ভারী সুন্দর দেখতে। এত সুন্দর যে জ্যান্ত শূন্য না পাওয়ার দুঃখ ভুলে গিয়েছিল জীব। চতুর্থ বাক্সটাই কিন্তু ছিল একটা জ্যান্ত বেড়াল ছানা। দেখলে চোখ জুড়িয়ে যায়। যেমন স্বাস্থ্য তেমন খিদে, মেজাজি নয় মোটেই। হাঁপ ছেড়ে বেঁচেছিলাম প্যাকেট 4টের জিনিসপত্র দেখে। তারপরে অবশ্য মন না চাইলেও আপনা থেকেই পা চলে যেত ওই খেলাঘরের দিকে। ঘুর ঘুর করতাম আশেপাশে। এ ঘটনা ঘটেছিল 6 মাস আগে। এই 6 মাসের মধ্যে উদ্ভট কিছু না ঘটায় মনের মধ্যে আর কোনো অস্বস্তি বোধ করিনি। সব বেড়ালছানার মধ্যে অল্প বিস্তর ম্যাজিক থাকে।
ব্যতিক্রম দেখিনি এই বেড়ালছানার ক্ষেত্রেও। ম্যাজিকের নামগন্ধ পাইনি 3 বাক্স শীষের সৈন্যদের মধ্যেও। খেলনা হিসেবে অতুলনীয়। কিন্তু হুঁশিয়ার ছিলাম জীবকে নিয়ে। এ ধরনের অবস্থায় বুদ্ধিমান বাপ মা মাত্রই ছেলেকে চোখে চোখে রাখে। একদিন জিজ্ঞেসও করেছিলাম, জীব, ধর তোর সৈন্যগুলো জ্যান্ত হয়ে গিয়ে যদি কোনোদিন কুচকাওয়াজ করতে আরম্ভ করে দেয়, কি করবি তখন? করেই তো, ডালাটা খোলবার আগে শুধু ফুসমন্তরটা বলে দেই, সরলভাবে বলেছিল জীব। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় কুচকাওয়াজ। নইলে কি এত ভালোবাসতাম? চমকে ওঠাটা স্বাভাবিক। উঠেছিলাম। তারপর বেশ কয়েকবার জানান না দিয়ে হুট করে ঢুকে পড়েছিলাম ওর খেলাঘরে। দেখেছিলাম ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে সৈন্যরা, কিন্তু ম্যাজিক আচরণ কারো মধ্যে দেখিনি ক্ষণিকের জন্যেও। টাকা কড়ির ব্যাপারটা এবার বলা যাক। দেনা মিটিয়ে দেওয়ার বদ অভ্যাস আমার মজ্জাগত। ম্যাজিক দোকানের খোঁজে রিজেন্ট স্ট্রিটে বহুবার হানা দিয়েছি। হতাশ হয়েছি প্রতিবারই। তবে দোকানদার যখন জিপের নাম ঠিকানা জেনে বসে আছে, তখন আশা আছে একদিন না একদিন বিলটা পৌঁছাবেই, দামটাও মিটিয়ে দেব। টাকা কড়ির ব্যাপারটা তাই ছেড়ে দিয়েছি ম্যাজিশিয়ান মহাশয়ের মর্জির উপর। গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন জয়িশা আহমেদ চ্যানেলটিতে।